মানে ওই যে আপনি শেখ হাসিনা আসতে পারেন এরকম বললেন না, এটার সাথে তো আবার ইন্ডিয়া জড়িত আছে। ইন্ডিয়ার সঙ্গে আবার বাংলাদেশের নতুন রিলেশনের ব্যাপার হচ্ছে, বাংলাদেশ আবার নতুন করে ফ্রেন্ড তৈরি করছে আমেরিকার সাথে তাদের সম্পর্ক, চায়না ভিজিট করে আসছেন, সব মিলে ভূ রাজনীতি ভিজ বাংলাদেশ ওর ইনক্লুডিং বাংলাদেশ কী দেখছেন? নিঃসন্দেহে 5ই আগস্টের পর তো বাংলাদেশে একরকম একটা ঝড়ের মতোই বাংলাদেশের উপর দিয়ে হয়েছে, এবং যারা দীর্ঘ সময় বাংলাদেশ সরকারের পাশে ছিল তারা এখন অনেকটাই দূরে, যারা দূরে ছিল তারা এখন অনেকটাই কাছে। এবং এর মধ্যে মার্কিন রাজনীতিতেও তো পরিবর্তন চলে এসছে, ডেমোক্রেটদের জায়গায় রিপাবলিকানরা এসছে। এবং ট্রাম্প তো কখনোই, ডেমোক্রেটরা যেমন দেশে দেশে এক রকমের অভ্যুত্থান ঘটিয়ে চলেন, সেভাবে তো আসলে ট্রাম্প সেভাবে পছন্দ করছেন না, এবং সেটা রিপাবলিকানদের ভিউও না। এবং গত বছরই তিনি খোলামেলাই বলেছেন যে এই ব্যাপারে উনি মোদির ওপরেই আস্থা রাখতে চান। হ্যাঁ, এবং তারপরে এখানে চায়না কন্টেনমেন্টের ব্যাপার আছে বঙ্গোপসাগরে, সেই দিকেও একটা নজর থাকবে। এবং যেটা আকসা এবং জিসুমিয়া, সেটা নিয়েও সরকারের সাথে টানাপোড়েন, মানে কি করবে সরকার সেটা তাকে সিদ্ধান্ত নিতে হবে। সে চায়নার দিকে কতটুকু ঝুঁকবে বা আমেরিকার বন্ধু কতটুকু থাকবে, এবং ভারত যার সঙ্গে আসলে আমরা আমাদের 3 দিক শেয়ার করছি, নেক্সট ডোর নেইবার, তাদের সঙ্গেই বা তারা কিভাবে হ্যান্ডেল করবে। কারণ দেখুন, আমরা তো আসলে 15-16 বছর শেখ হাসিনাকে দেখেছি যে মানে এভাবে খেলতে দেশগুলোকে নিয়ে, মানে চেক অ্যান্ড ব্যালেন্স। এবং এটার জন্য যে অভিজ্ঞতা এবং যেই মানে সভাসদ প্রয়োজন হয়, পারিষদ প্রয়োজন হয়, নবরত্নের প্রয়োজন হয়, হ্যাঁ, সেটা আমাদের মতে না মিললেও কিছুটা ঝলক তো ছিলই 15-16 বছর। গওহর রিজভী, মশিউর রহমান, এইচ.টি. ইমাম একেবারেই মানে আমাদের পছন্দ হবে না, কিন্তু কিছু যায় আসে না, কিন্তু মানে শেখ হাসিনাকে টিকিয়ে রাখবার জন্য দে প্লেড সিরিয়াস রোল। হ্যাঁ, তো সেখানে আমি তো এখন নিজের মতো এরা সবাই মেরিটোরিয়াস, ব্রিলিয়েন্ট, ভীষণ মেরিটোরিয়াস। যার ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেন, মানে আমার মুখ থেকে বলে গালি খাওয়ার কিছু নাই, জাস্ট গো অ্যান্ড গুগল ইট। হ্যাঁ, জাস্ট গো অ্যান্ড গুগল ইট, দ্যাটস ইট। তো এখন যদি আমরা গুগল করে আমরা কাদের পাবো? আমি নামগুলো এখন বললে একটা মানে ব্যক্তি অপমান হয়ে যায়, আমি নাম না বলি, পারিষদ সভাসদ আমরা দেখতেই পারি কারা আছেন। সো এই যে যেটা আমি জিয়াউর রহমানের সময়কার কথা বলছিলাম, যে উনি নবরত্ন খুঁজতেন এবং মতে না মিললে উনি টেনে এনে বসাতেন, যোগ্যতাকে সম্মান করতেন, মেধাকে সম্মান করতেন, ব্যক্তির সততাকে সম্মান করতেন। এবং রাজনীতিবিদদের, আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমার পরিবার, রাজনৈতিক পরিবার, আমি জানি যে উনি ডাকতেন, কে আসলো কে না আসলো সেটা পরের হিসাব, কিন্তু উনি অ্যাটলিস্ট ডাকতেন এবং অনেস্টলি ডাকতেন যে প্লিজ আসেন, আমার হাতটাকে শক্তিশালী করেন। তো সেই মানে দেখুন, নাম্বার 1-এ যিনি থাকেন তিনি কিন্তু সব কাজ করবেন না, তার কাজটাই হচ্ছে যোগ্য লোক সিলেক্ট করা, যে কাকে দিয়ে কোনটা করাবেন, দ্যাট ইজ দ্য জব। যে যিনি গৃহকর্ত্রী হন, ধনী পরিবারের গৃহকর্ত্রী, উনি কিন্তু সব কাজ করেন না, উনি কিন্তু রান্না করেন না, উনি কিন্তু ঘর ঝাড়ু দেন না, কিন্তু কাকে দিয়ে কোন কাজটা করাবেন, বাবুর্চি কে হবে আর ক্লিনার কে হবে আর ড্রাইভ কে করবে, এটা উনি সিলেক্ট করতে হয়। উনি যত ভালো সিলেক্ট করতে পারবেন তত ভালো ওনার ফ্যামিলি চলবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জিনিসটা কনক্লুড করলেন না, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখানে কোথায় দাঁড়ায়? বাংলাদেশ ইজ ইন আ ভেরি ভোলেটাইল পজিশন, ভেরি ভোলেটাইল। কেন বলছি? ছোট দেশ, গরিব দেশ, হাজারটা সমস্যা আছে, এবং খুবই জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট জায়গায় আমাদের অবস্থান। সো আমেরিকা চাবে তার আধিপত্য, চায়না চাবে তার আধিপত্য, ভারত চাবে তার আধিপত্য। এবং ভারতের 1 নম্বর কনসার্ন হচ্ছে 7 সিস্টার্সের নিরাপত্তা, লাউড অ্যান্ড ক্লিয়ার। সেকেন্ড কনসার্ন হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সখ্যতা কতটুকু। পাকিস্তানের আইএসআই বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বা পাকিস্তানের খুব বেশি ইনফ্লুয়েন্স যদি বাংলাদেশের রাজনীতিতে পরিলক্ষিত হয়, এটা নেক্সট ডোর নেইবার জন্য একটা অস্বস্তির কারণ। ব্যাখ্যাও আছে যে উনি আসলে উত্তরাধিকারের কোনো ছোঁয়া এটার মধ্যে ছিল না। সার্টেনলি ছিল, নিশ্চয়ই ছিল, নিশ্চিতভাবেই ছিল। কিন্তু একই সঙ্গে যে উনি একেবারে মানে ধরেন উনি জীবনেও পলিটিক্স করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্ডাকশন আপনি বলতে চাইছেন না? এক্স্যাক্টলি যে আমরা ঠাস করে পরের দিন এসে চেয়ারম্যান হয়ে গেল, এরকম না। মানে বাবা চেয়ারম্যান ছিল কোম্পানির, বাবা মারা যাওয়ার পর ছেলে বসে গেল, এটা এইরকম না। আমি জাস্ট এইটুকুই বলতে চাচ্ছি। তবে ডেফিনেটলি ওনার সূচনা তো উনি ওই পরিবারে না হলে উনি হয়তো পলিটিক্সই করতেন না। এবং আপনি আজকে ওনাকে যদি সরিয়ে দেন, বিএনপি কার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে আপনি একবার চিন্তা করেন, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার আসতেছে। এরকম প্রশ্ন অবশ্য মানে এটার জবাব দিলে
বিএনপির সমস্ত মানুষ হয়তো আমাকে অপছন্দ করতে শুরু করে দেবে, বা যখনই আপনি কারো ব্যাপারে এরকম বলবেন তখন তাই হবে, কিন্তু রিয়েলিটি হচ্ছে কখনো জায়গা খালি থাকে না। ওইরকম করে যখন শেখ মুজিব মারা গেছে তখন একই প্রশ্ন এসেছে, জিয়া রহমান যখন মারা গেছে তখনও একই প্রশ্ন এসেছে। দেখেন শেখ মুজিব যখন মারা গেছে মান্না ভাই 3 ভাগ হয়েছে আওয়ামী লীগ, হইতে তো পারে নাই এক, সেই তো শেখ হাসিনাকে ফিরে এসে হাল ধরতে হয়েছে। শেখ হাসিনা যদি ফিরে না আসতো আওয়ামী লীগ তো বহু ধারা বিভক্ত হয়ে গেছিল। কিন্তু রিয়েলিটি হচ্ছে যদি শেখ হাসিনা ফিরে না আসতেন তাহলে একটা কম্প্রোমাইজ হতো। যদি ডক্টর কামাল নিজস্ব ইনিশিয়েটিভ নিয়ে ফিরিয়ে না আনতেন হ্যাঁ, তাইলে কিন্তু একটা কম্প্রোমাইজ ওখানে হয়ে গেলেই দলটা দাঁড়িয়ে যেত। যেভাবে কংগ্রেস দাঁড়ালো, মানে যখন ইন্দিরা পরিবার দায়ী বা নেহরু পরিবার দায়ী তখন ওরা আসতো না, এরকম হতে পারতো না মান্না ভাই। কংগ্রেসে আপনি তো এটা বলতে পারেন না, কারণ নাই কিন্তু সবখানেই আছে নেহরু পরিবার, কোথায় নাই? এখন আছে, কিন্তু যখন কি বলে মনমোহন আসলেন তখন তো পাওয়া যায়নি। হ্যাঁ, ফর দ্য টাইম বিং, একটা সময়ের জন্য। এই টাইম বিংটা যদি লাস্ট করতো, করে নাই তো, করে নাই কিন্তু করতেও তো পারতো। ওয়েল, করে নাই, এটাই হলো বাস্তব। একইভাবে আপনি কি মনে করেন যে ওই সময় ডক্টর কামাল হোসেন যদি শেখ হাসিনাকে না নিয়ে আসতেন 3টা ভাগ এক হতে পারতো, একটা কম্প্রোমাইজে আসতো? উই ডু নট নো, কারণ ফ্যাক্ট রিমেইনস যে ওই কমপ্রোমাইজ হয় নাই বলেই শেখ হাসিনাকে কামাল হোসেন নিয়ে আসছেন। আমি যেরকম করে জানি না, তাতে আমি দেখেছি তখন আব্দুর রাজ্জাক সাহেবের লিডারশিপটা স্ট্যাবলিশ হয়ে গেছিল, অলমোস্ট আনকোয়েশ্চেবল হয়েছিল। এই ডক্টর কামালের মতো কিছু মানুষ এটা পছন্দ করছিলেন না, কারণ তারা জানতেন যে আব্দুর রাজ্জাক অতখানি ফুল মানে পিচ না, উনি একটা হলো কলসির মতো আর কি। ওই জন্য তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যাক, ওই বিতর্ক করার দিকে যাচ্ছে। এখন এই যদি হয় আপনার অ্যানালিসিস, তাইলে এটাও মানতে হবে যে এই লিডারশিপ বিএনপি যা আছে, দিস উইল বি কন্টিনিউইং অ্যান্ড সাকসেসফুলি। সাকসেসফুলি তো আমি আপনাকে বলতে পারবো না। দিস উইল বি কন্টিনিউইং ফর নেক্সট কাপল অফ ইয়ার্স সার্টেনলি, কারণ এর মধ্যে দিয়ে আবার আরেকটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে যারা ফ্রি থিঙ্কার, যারা আপনি যেটা বলছিলেন উত্তরাধিকারের যে একটা দাসত্ব আমাদের, হ্যাঁ, সেই মানে রাজাধিরাজদের যেই দাসত্বর প্রবৃত্তি, সেটা এখনো 70% মানুষের মধ্যে আছে। 80% মানুষের, কিন্তু 20% তো ফ্রি হয়ে যাচ্ছে। এই 20% এক সময় বাড়তে থাকবে। আপনি আমি হয়তো থাকবো না, আজকে আপনি যদি ভারতের রাজনীতির দিকে তাকান, কংগ্রেস কিন্তু একটা ডিম লাইটের মতন হয়ে আসতেছে আস্তে আস্তে, এবং মোদির সেই ক্যারিশমা, সেটা আপনার আমার ভালো নাও লাগতে পারে, কিছু যায় আসে না। আজকে কিন্তু আমি যে আলোচনা করছি এটা কিন্তু আমি কোনো মতামত দিচ্ছি না, আমি একজন অবজারভার হিসেবে আজকে কথা বলছি। না, সব কথা এরকম করেই আসে। হ্যাঁ, ডিসাইসিভলি সব তো বলা যায় না, পলিটিক্সের ব্যাপারে না। তো সুতরাং আমি যদি এটাকে একটা ডিম লাইটের মতো দেখি, যে ধীরে ধীরে ভারত যেখান থেকে মুক্ত হচ্ছে, বাংলাদেশও যে সেটা অদূর ভবিষ্যতে মুক্ত হবে না এমনটা তো আমরা জোর দিব পারি না। যেমন আওয়ামী লীগেরই তো এখন শেখ হাসিনার অবর্তমানে কে আসবেন? কংগ্রেস পার্টি কোনো লাইট দেয়?